আসসালামু আলাইকুম। এসএমএস টিভি দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি আলমাবন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নেছারাবাদ উপজেলা বিএনপির শোক র্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০শে মে সেনাবাহিনীর বিপথগামী একদল সদস্যের হাতে চট্টগ্রামের সার্কিট হাউজে নিহত হন। দিনটিকে প্রতিপাদ্য করে তাঁর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গত ৩০ মে উপজেলার প্রায় সকল মসজিদে জুম্মা বা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২ দিন পরে আজ ১ জুন ২০২৫ রবিবার সকাল ১০টায় শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে নেছারাবাদ উপজেলা বিএনপি। স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক এবং সাবেক পৌর মেয়র আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান লাবলু। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান এবং নেছারাবাদ উপজেলা বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়ক বৃন্দ। সভায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিংবদন্তিতুল্য অমর রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা যুদ্ধ ও আধুনিক স্বনির্ভর রাষ্ট্র বিনির্মাণে তাঁর অসামান্য অবদান সম্পর্কে আলোকপাত করা হয় এবং একই সাথে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোরালো দাবি উত্থাপন করা হয়। শেখ হাসিনা পলায়নগ্রস্ত করছে। বন্ধুগণ, এত কষ্ট, এত নির্যাতনের মধ্যে আপনার মধ্যে একজন মানুষ চলে যায়। আমরা কারা? আমরা কারা? ১.৫ লক্ষ মামলার ৬০ লক্ষ আসামি। আমরা কারা? আমরা কারা? গত ১৭ বছরে যাদের ৫,০০০ মানুষ পুরস্কার, গুম, হত্যা মধ্যে দিয়ে শহীদ হয়ে গেছে। জুলাই বিপ্লবে ১,০০০ মানুষের মধ্যে যাদের ৩৩২ জন শহীদ হয়েছে, আপনারা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করার কথা ছিল। রাজনৈতিক নেতৃত্ব ঘোষণা দিবে, কিন্তু তারা তো পালিয়ে গেল। ২৭ তারিখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বিশ্বে বড় আকারে ২৪ বিপ্লবের পর আমরা দেখতে পেলাম দুটি স্লোগান সামনে নিয়ে এসেছে। আগে ভারতীয় নর্তকীরা, ভারতীয় গায়করা আমাদের দেশে গান গাইত ১৬-১৭ বছর। হঠাৎ করে বিপ্লবের পরিবর্তনের পর দেখলাম পাকিস্তানের গায়করা আমাদের দেশে আসা যাওয়া শুরু করেছে। তাই তো আমাদের স্লোগান দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশের ইতিহাস সেই গোলামীর যুগের কথা বলা হয়, কিন্তু ৩.৫ বছরের একটু সময়ের মধ্যে খাদ্য দ্বিগুণ করে তুলল আমাদের দেশ থেকে। ১ কোটি মানুষের কর্মসংস্থান, গার্মেন্টস তৈরি করলো, বিদেশে রপ্তানি করলো শ্রমজীবী দেশ। কিন্তু আমাদের খাল বিলে চলা ধারা তৈরি করল। তিনি বললেন আমাদের সেচ ব্যবস্থা যদি উন্নতি করা যায়, ১ ফসল নয় ২ ফসলই হবে বাংলার জমি। সেই কারণে তিনি উত্তরবঙ্গ থেকে শুরু করলেন প্রতিটি সেক্টরে, প্রতিটি অঞ্চলে আর নিজের থেকে জনগণকে সম্পৃক্ত করে তিনি খাল খনন কর্মসূচি। খাল খনন করার মধ্যে দিয়ে দুটি বিষয় আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। একটি কৃষি বিপ্লব, সেচ ব্যবস্থা, অন্যটি জলাধার। ভারতটা যতই আমাদেরকে আগ্রাসন করুক, আমরা যদি আমাদের নদী খাল খনন করে রাখতে পারি, অন্তত পক্ষে ওই সময়টা কিছুটা প্রোটেকশন একদিকে অর্থনৈতিক স্বনির্ভরতা, বাংলাদেশ
বাংলাদেশের পাট আর ভারতে যায় না, আন্তর্জাতিক বাজারে চলে যায়। বিস্কুটের জন্য মেশিনারিজ বাংলাদেশে আসে। অন্যদিকে বাবাকে বলে দিয়েছে, তোমরা যদি তোমাদের এই রোহিঙ্গাদের রোগ না নাও তাহলে 7 দিনের মধ্যে তোমার রাজধানীতে আমি উপস্থিত হব। এই সমস্ত সাহসিক কথাবার্তার মধ্যে দিয়ে তাকে আমরা স্পষ্ট উচ্চারণ করেছি, সাবধান, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন ডিসেম্বর। আপনারা যদি এই নিয়ে বাড়াবাড়ি করেন তাহলে আপনার 31 দফার মধ্যে এই কোন 31 দফা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা বেগম খালেদা জিয়ার মিশন 2030 তার মিলিয়ে জনগণের চাহিদা অনুযায়ী মনে রাখতে হবে 4 কোটি যুবক তিনটি নির্বাচনে ভোট দিতে পারবে। তাদের সামনে আপনার 31 দফা হাজির করতে আপনার বলতে হবে, বিএনপি যদি ক্ষমতায় যায় 1.5 বছরের মধ্যে 1 কোটি যুব সমাজকে চাকরি কিভাবে দেবে, কি করে দেবে, সব ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা 3 মাসের ট্রেনিং এর কোর্সের কথা বলেছি, 6 মাসের ভাষা কোর্সের কথা বলেছি। যে শিক্ষিত যুবককে চাকরি দেওয়া যাবে না 1 বছর তাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে, তাই ঘোষণা করেছে। তিনি ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ব্যাপারে প্রতিটি গ্রামে 1 জন করে স্বাস্থ্যকর্মী থাকবেন। 1 লক্ষ অথবা 2 লক্ষ স্বাস্থ্যকর্মী যদি থাকে তার 80% নারী থাকবে। তারা শুধু প্রেসক্রিপশন দিবে না, তারা গ্রামে গ্রামে বলে বেড়াবে কি করলে যক্ষা হয়, কি খেলে ক্যান্সার হয়। শুধুমাত্র ট্যাবলেট দিয়ে, ওষুধ দিয়ে 16 কোটি মানুষকে স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, আমরা বলেছি 5 কোটি গাছ আমরা লাগাবো বিএনপি ক্ষমতায়। আমরা বলেছি সকল মায়েদের জন্য একটি ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের মধ্যে মা তার নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্য মূল্য অত্যন্ত কম দামে তারা কিনতে পারবে। গ্রোসারি শপ, প্রতিটি এলাকায় একটি গ্রোসারি শপ অর্থাৎ বড় বড় দোকান থাকে, সেই দোকান থেকে তার সকল নিত্য মূল্য কিনবে কম দামে। কার্ডটি থাকবে মায়ের নামে। আমরা বলেছি, তারেক রহমান বলেছে ফার্মার কার্ড থাকবে। একজন কৃষকের কতটুকু জমি তার আছে, তার সংসারে কি পরিমাণ ফলন হয় এবং এই কার্ডের মধ্যে সকল তথ্য তার থাকবে। সেই তথ্যের উপরে নির্ভর করে সব সময় তিনি লোন পাবে, তাকে আর ব্যাংকে যেতে হবে না। তারপর বর্গা চাষির জন্য একটি কার্ড থাকবে। সে বর্গা চাষি তার একটি ফসল গভর্নমেন্ট তাকে ব্যবস্থা করে দেবে ফসল করার জন্য। সেখানে সেচ, সার, বীজ সবকিছু গভর্নমেন্ট দেবে। তারপর যিনি মজুরি খাটবেন তার জন্য একটি কার্ড থাকবে। সেই কার্ডে সকল যে সমস্ত ভাতা তার কার্ডে পৌঁছে যাবে। অর্থাৎ কৃষক 80 তারা যেন কোথা থেকে বঞ্চিত না হয়, সকল ব্যবস্থা, সকল চিন্তা তারা করে রেখেছে। আমাদের সমস্যা এই কথাগুলো তো মায়েদেরকে বলতে হবে। ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা বাধ্যতামূলক এবং ফ্রি। বিএনপির কারণে তারা অবসর যেমন পেয়েছে, 5 তারিখের পর তার যে ঈদ বোনাস দ্বিগুণ হয়েছে, সেটাও বিএনপির কারণে পেয়েছে, শিক্ষক কর্মচারী উপযোগের কারণে পেয়েছে। তাকে বলতে হবে শিক্ষার বাজেটের সর্বোচ্চ কথা বিএনপি বলেছে এবং বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা জাতীয়করণ, চাকরি জাতীয়করণ হবে। শুধুমাত্র কয়েকটি সরকারি স্কুলের টিচাররা ভালো হবে না। আমরা যারা শিক্ষক, আমরা আর খাদ্যের জন্য, প্রাইভেট করার জন্য ধারে ধারে করতে হবে না। যারা 17 বছর এই বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোট
অধিকার আদায় করার জন্য রাত দিন 24 ঘন্টা নিরলস পরিশ্রম করে ছাত্র যুবক শ্রমিক জনতার আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশে একটি গণতন্ত্র পদ্ধতি হয়। সেই কারণে আজকে যিনি বড় বড় মিথ্যা গল্প বলছেন তাকে ক্ষমতা দৃষ্ট করেছি। আপনাকে দেশের রাষ্ট্র প্রদান করার জন্য বসানো হবে। আপনাকে এদেশের আইন উন্নয়নের জন্য বসানো হয় না, আপনাকে বসানো হয়েছে একটি সুস্থ গণতান্ত্রিক ভোট দেওয়ার জন্য। বলে যাবেন না বিএনপি কিন্তু এই বাংলাদেশে ঘটে থাকা বাংলাদেশের সকল বিএনপি আন্দোলনের নেতৃবৃন্দ রাজপথে নেমে গেলে আপনারা কিন্তু বাংলাদেশে থাকতে পারবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশের নেতা নয়, 4 বছরে হয়েছিলেন বিশ্ব নেতা। সে বিশ্বকে পরিচয় করেছিল বাংলাদেশকে শুধুমাত্র বাংলাদেশের নেতা নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়েছিলেন বিশ্ব নেতা। যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেন মরতে হয়েছিল আপনারা সেই ইতিহাস জানেন। শহীদ প্রেসিডেন্টকে জিয়াউর রহমানকে মরতে হয়েছিল এই আন্তর্জাতিক মানের নেতা হওয়ার কারণে। যখন বিশ্বের প্রধান বিশ্ব দক্ষিণ এশিয়া সহ সমস্ত মুসলিম উম্মাকে যখন একত্রিত করার জন্য যিনি ভূমিকা রেখে এই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সমস্ত রাষ্ট্রগুলোকে একত্রিত করার জন্য যিনি বিরাট প্রচেষ্টা করেছিলেন, সেই কারণে আততায়ীরা ষড়যন্ত্র করেছিল। তারা বুঝতে পেরেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বেঁচে থাকে তাহলে কিছুদিনের মধ্যে হয়তো এই বিশ্বকে সে নেতৃত্ব দেবে। যে কারণে দুচক্রী মহল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সহ তারা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মেনে নিতে পারেন। যে কারণে এই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই চিটাগাং সার্কিট হাউসে তাদের এই গয়রেজে দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন এত অল্প সময়ের মধ্যে এত জনপ্রিয় নেতা হলো, কেন তার সংগঠনকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল বিভিন্ন কুচক্রী মহল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দীক্ষা নিয়েছেন যে 19 দফা কর্মসূচি হবে বাংলাদেশের উন্নয়নের প্রধান সনদ, সেই সনদের মধ্য থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি বাস্তবায়নে আজকেও মানুষ সেই স্বর্ণাক্ষরে লেখা রাখবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই 19 দফা। আর আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এই দেশকে আগামী দিনের রাষ্ট্রকে মেরামত করার জন্য, আগামী দিনে একটি উন্নত রাষ্ট্র তৈরি করার জন্য সমস্ত মানুষের সম্পৃক্ততার মধ্য দিয়ে কিভাবে এই রাষ্ট্রকে একত্রিত করে উন্নয়নের তার প্রান্তে পৌঁছে দেওয়া যায় সেই জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন 31 দফা। সেই 31 দফা এবং 29 দফাই হলো বিএনপির মূল মন্ত্র, বিএনপির মূল চালিকা শক্তি। আমাদেরকে বুঝতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু কোন সাধারণ মানুষ ছিল না, কোন সাধারণ নেতা না, সে ছিল বিশ্ব নেতা। এবং বাংলাদেশকে তারা যত বছর এগিয়ে দিয়েছে এত অল্প সময়ের মধ্যে বিভিন্ন সময়ে ফ্যাসিস্টের আগমন হয়েছে, স্বৈরাচারী খুনি হাসিনা সহ এরশাদের মতো স্বৈরাচারী সরকার দেশ পরিচালনা করেছেন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 4 বছরে যে উন্নয়ন করেছে, 4 বছরে বাংলাদেশকে এগিয়ে দিয়েছে, 4 বছরে বাংলাদেশের উপকার করেছেন, তা এই পর্যন্ত কোনো ফ্যাসিস্ট আজকে বলতে পারে না। এই দেশের যত বড় বড় উন্নয়ন হয়েছে বিএনপির হাত ধরে উন্নয়ন হয়েছে, দেশটিতে বেগম খালেদা জিয়ার হাত ধরে উন্নয়ন হয়েছে। দেশটা তারেক রহমান আগামী রাষ্ট্র মেরামত করবে। আপনাদের সবার প্রতি উদ্যত আহ্বান থাকবে, যতদিন বেঁচে থাকবো আমরা, যতদিন আমাদের আল্লাহর উপর আমাদের বাঁচিয়ে রাখবে, ততদিন পর্যন্ত এই পরিবারের সাথে যুক্ত থেকে এই পরিবারের আপনারা তৃণমূলের নেতাকর্মীরা আছেন, এখানে সাংবাদিক বৃন্দরা রয়েছে, তাদের কাছে আমি উদ্যত আহ্বান থাকবে আপনারা যে কোনো প্রচার প্রচারণা ইলেকট্রনিক্স মিডিয়া আপনারা এই যে কোনো প্রচার সংবাদ পরিচালনা করবেন, সেইগুলো যেন যার বিরুদ্ধে করবেন এবং দলের হোক আর বাইরের হোক সেইটা যাচাই বাছাই করে করবেন, এই আহ্বান থাকবে আপনাদের উপর। কারণ আপনাদের মাধ্যমে আপনারা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই গুরুত্বপূর্ণ দায়িত্বের কারণে আপনাদের দ্বারা যেন রাষ্ট্র এবং দলের ভাবমূর্তি নষ্ট করা হয়
আমি রাখছি। এই বলে আমি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ শাহাদাত বার্ষিকী তুমি কাল কিয়ামতে জান্নাতবাসী করে দিও।